দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ব্যবসা বাণিজ্য, শেয়ার, বিনিয়োগ এবং অর্থনীতির বিষয়াদি নিয়ে কথা বলার জন্য, এবং সেই সাথে কিন্তু সম্পৃক্ত থাকে সমসাময়িক ঘটনাবলীও। আমরা যেরকমটা জানি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন এটি কিন্তু একটি সময়ের দাবি। তাই আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি প্রাক বাজেট প্রত্যাশা 2026-27। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন। আমার সাথে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক বিটিএমএ এবং প্রেসিডেন্ট বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমন্ত্রণ আপনাকে। এবং আমার সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেরকমটা বলছিলাম, আসলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন সময়ের দাবি। প্রতিটি সেক্টরের বা শ্রেণী পেশার মানুষেরই কিন্তু প্রত্যাশা থাকে বাজেট নিয়ে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি আমরা যাই, সেক্ষেত্রে 2026-27 সালের বাজেট সামনে রেখে ব্যবসায়ীদের প্রধান প্রত্যাশা আসলে কি? ধন্যবাদ আপনাকে। এখন বাজেটের জন্য যে আমাদের ব্যবসায়ীদের ভিতরে আপনার অনেকগুলো সেক্টর আছে, আপনি জানেন। যেমন টেক্সটাইল আছে, বিভিন্ন ধরনের আছে। তবে আমি টেক্সটাইল সম্বন্ধে বলবো যে আমাদের বাংলাদেশের টেক্সটাইলের যে ভবিষ্যৎ, যেটা এটার জন্য সেফগার্ড দেওয়ার মতো বিগত যে কয়েকটা সরকার গিয়েছেন, তারা কিন্তু আমাদের স্থানীয় এই টেক্সটাইল খাতকে সেফগার্ড দেওয়ার জন্য তেমন কোনো বাজেট পরিকল্পনা তাদের ছিল না। তো আমার দৃষ্টিতে যারা বাজেট করেন তাদের প্রতিটা সেক্টরে তাদের অভিজ্ঞতা থাকা উচিত। যে পরিকল্পনাগুলো করা হয়, এই পরিকল্পনাগুলোর ভিতরে আমি কিছু অসামঞ্জস্য দেখতে পাই, যেই জিনিসগুলোর সঙ্গে বাস্তবে মিল হয় না। যেমন আমি যদি আপনাকে একটা উপমা দেই বা বলতে চাই, যে বর্তমান সরকার আমাদের বলা হচ্ছে যে আমাদের দেশে এখন বিনিয়োগ দরকার, তাই না? এবং বিনিয়োগ করার জন্য আপনারা বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানাচ্ছেন, বিভিন্ন সেমিনার করতেছেন, আয়োজন করতেছেন। কিন্তু আপনাকে জানা দরকার যে বিনিয়োগ করতে হলে আপনাকে কি করতে হবে। বিনিয়োগ করতে হলে সর্বপ্রথম আপনার দরকার হবে জ্বালানি। যেহেতু আমাদের দেশে বর্তমানে জ্বালানি সংকট, এই সংকটের ভিতরে যদি আপনি এখন বিনিয়োগ আসতে বলেন, যে আপনি বিনিয়োগ নিয়ে আসেন, বিনিয়োগটা করতে হলে তো যে কোনো শিল্প করতে হলে কিন্তু আপনার জ্বালানি দরকার হবে, বিদ্যুৎ বা গ্যাস যেটি বলেন, দুটেই আমাদের সংকট অবস্থায় আছে। তো এই মুহূর্তে যদি আমি একটা লোককে ডাকি যে তুমি আসো আমার দেশে, তুমি ব্যবসা বা তোমার ইন্ডাস্ট্রি তুমি এখানে বিনিয়োগ করো, কিন্তু আপনি গ্যাস বিদ্যুৎ কোথায় থেকে দিবেন, সেই পরিকল্পনাগুলা সবার আগে করা দরকার। যেই কোনো জায়গায় আপনি যেই জিনিসের জন্য আপনি আমন্ত্রণ জানাবেন, আপনাকে প্রথম জানতে হবে দেশের বর্তমান বাস্তব অবস্থা কি, আমি কোথায় কাকে কি বলবো, কোনটা আমাকে আনা দরকার, কোন জিনিসটা দরকার বা আনতে পারবো না এই মুহূর্তে। তো পরিকল্পনা হয়েছে সবচেয়ে বড় জিনিস এখানে দরকার হবে। যেই পরিকল্পনা অনুসারে আপনাকে কাজ আগাইতে হবে। এখন আমাদের দেশে ধরেন বর্তমানে আপনি জানেন অর্থনৈতিক অবস্থা কিন্তু মানুষের ভালো না। এই অবস্থায় যেই কোনো জিনিস যদি আপনি বাজেট করার আগে আপনাকে চিন্তা করতে হবে মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের জীবনযাত্রা, মানুষের চলাফেরার বা যেই দরকার অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু উন্নয়ন আপনাকে আগে করতে হবে। এই উন্নয়ন করার জন্য সবার আগে জনসাধারণের স্বার্থ দেখে কোথায় গেলে কোন বাজেটের উপরে আমাকে ভ্যাট ট্যাক্স এগুলা কম করা যাবে বা করা লাগবে না, এই জিনিসগুলোর উপরে দেখে করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে এখন যে যেমন যারা বড় লোক বা ধনী তাদের উপরে বহু ট্যাক্স ধরা হবে। আমি মনে করি এটা অন্যায়। কারণ হচ্ছে, হ্যাঁ, যদি বড় লোক সে কষ্ট করে বড় লোক হয়ে থাকে, নিজস্ব অন্যায় না করে, দুর্নীতি না করে, কেন তার উপরে আপনি অত্যাধিকভাবে কর প্রয়োগ করবেন? যেমন গত ইয়েতে দেখা গেছে যে 30% আপনার তার সম্পত্তির উপরে 30% তাকে এই কী বলে এটাকে সারচার্জ দিতে হয়েছে। তো এই জিনিসগুলো ভুল। আমাদের হলো কি যে টাকা কার কাছে পাওয়া যাবে ধরে নিতে পারলেই হলো, এগুলো না। আমাদের দেখতে হবে যে মানুষের কোথায় কি করতে হবে, এগুলোর জন্য পরিকল্পনা করা দরকার। পরিকল্পনা করার জন্য এখানে ওই ধরনের লোক লাগবে যারা সত্যিকার অর্থে A to Z জানে।
প্রতিটা জিনিস আপনার মানুষের জীবনযাত্রার মান, একজনের কিভাবে একটা ফ্যামিলি চলতেছে, কিভাবে একটা লোক চলতেছে, এগুলোর উপরে যারা বিশেষজ্ঞ, ওই ধরনের লোককে নিয়েই আপনাকে পরিকল্পনা করতে হবে। এবং শুল্ক ধার্য বা ট্যাক্স যেগুলো ধরবেন মানুষের উপরে বা ব্যক্তির উপর বা কোম্পানির উপরে বা যে কোনো বিনিয়োগের উপরে, এগুলো যেন সুষ্ঠুভাবে, একটা দেশের কোনো বদনাম করা যাবে না। দেখেন আমার কাছে এরকম কয়েকটা কোম্পানি আসছে, আজকে চীনা বিনিয়োগকারীরা এখানে আসছে 6 বছর হয়েছে, তাদেরকে গ্যাসের লাইন দেওয়া হচ্ছে না। আমার কাছে অভিযোগ আসছে যে আমরা গ্যাস পাচ্ছি না, এখন তাদের এনে তো আমাকে মুখ দেখাতে পারতেছি না। তো এই ধরনের কোনো কাজ করা যাবে না যেগুলাতে আমার দেশের বদনাম হবে। এরকম কোনো ট্যাক্স বা ব্যাট চালু করা যাবে না যেগুলো মানুষের জীবনে কষ্ট হবে। এই বিষয়ে আমি মনে করব যে এনবিআর এর যিনি চেয়ারম্যান সাহেব আছেন, উনি অভিজ্ঞ সম্পন্ন লোক, তবে উনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। শুধু দু একজনের কথায় উনি একটা জিনিস করবেন, এটা করলে আমি মনে হয় যে মানুষের ভিতরে উনাদের প্রতি যে একটা আস্থা, সেই আস্থাটা নষ্ট হবে। তবে আমি আশা করি যে উনি এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের জন্য যে আয় দরকার হবে, বাজেটের জন্য যে আমাকে বাজেট করতে হবে, সেই পরিকল্পনাগুলো যেন উনি সঠিকভাবে করেন। জি, আমরা সে ব্যাপারে আশাবাদী। আবারও আসছি আপনার কাছে, অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আপনার সহ আলোচক মোহাম্মদ খোরশেদ আলম যেরকমটা বলছিলেন, কিছু অসামঞ্জস্য বিষয় তিনি তুলে ধরেছেন এবং সেই সাথে অর্থনৈতিক অবস্থারও একটি বিষয় সম্পর্কে উনি ফোকাস করেছেন। আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকিং সেক্টরে কি কোনো চাপ অনুভব করা হচ্ছে কিনা? না, আপনাকে ধন্যবাদ জানাই আমার সম্মানিত সহ আলোচক। উনি অনেক বছর ধরে ব্যবসা করছেন এবং এই ক্ষেত্রে ওনার অভিজ্ঞতা এটা হয়তো বর্ণনা করার চেষ্টা করেছেন। আমি বাজেট তো মূলত স্বল্প মেয়াদী একটি আয় এবং ব্যয়ের পরিকল্পনা। এটা কিন্তু 1 বছর মেয়াদ। এই যে আপনি বারবার উচ্চারণ করছেন যে 2026-2027 অর্থ বছরের জন্য সরকারি আয় এবং ব্যয়ের যে একটি নিউমেরিক্যাল প্ল্যান, হ্যাঁ, আর্থিক মানদণ্ডে কি পরিমাণ আয় হবে এবং কোন কোন খাতে এই আয়গুলো ব্যয় করা হবে, তারই একটি সামষ্টিক পরিকল্পনা, সেটাই হচ্ছে জাতীয় বাজেট। তো বাজেট এটা প্রতি বছরই আসে, সরকার যায়, সরকার আসে, এবং বাজেট কিন্তু প্রতি বছরই দিতে হয়। অন্তর্বর্তী সরকার তারাও বাজেট দিয়েছেন, যে কোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকার তারাও বাজেট দিয়ে থাকেন। এখন বাজেটের সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে জনগণের প্রত্যাশা যেটা, সেটা মিট করাটা সরকারের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমার সম্মানিত সহ আলোচক তিনি যে বিষয়ে হিন্টস দেওয়ার চেষ্টা করেছেন যে সরকারি আয়ের যে উৎস, দ্যাট মিন সরকার তো মূলত নিজস্ব কোনো আয়ের সংস্থান নেই, তারা মূলত ট্যাক্স থেকে আয়টা, মেইন যেটা সোর্স সেটা ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য যে আনুষঙ্গিক কর আছে, সেগুলো মূলত এই আয়ের উৎসটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি সেটা বাংলাদেশের এই কর টু জিডিপি, কর এবং আমাদের জাতীয় আয় যেটা আছে, উৎপাদন যেটা আছে, সেটার রেশিওটা কিন্তু খুবই কম, এবং এটা আমাদের অপর যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু অনেক কম। তো সুতরাং আমি প্রথমতই যেটা মনে করি সেটা যে আমাদের করের যে হার সেটা না বাড়িয়ে করের যে বিস্তার বা জাল, এটা যদি বৃদ্ধি করা সম্ভব হয়, তাহলে হয়তো আমাদের সামষ্টিক রেভিনিউ যেটা, সেটা হয়তো তুলনামূলকভাবে আরো বড় আকারে সংগ্রহ করা সম্পন্ন হবে। কারণ শুধুমাত্র ব্যবসায়ীদের উপরে যদি চাপ দেওয়া হয়, অন্যান্য যারা আছে, তবে একটা বিষয় যে বাংলাদেশে বা অপরাপর এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু যেটা আমরা দেখি, সেখানে কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আছে। আমার সম্মানিত সহ আলোচক উনি যেভাবে বলেছেন তাকে আমি সাপোর্ট করে বলতে চাই যে না, অতিরিক্ত কর ধার্য করার বিষয়টা যদি আমরা ইগনোরও করি, কিন্তু ব্যবসায়ী হোক অথবা চাকরিজীবী বা অন্য যে কোনো পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তারা তাদের হিসাব অনুযায়ী যে পরিমাণ কর দেওয়ার কথা বলে, সেটা যদি সরকারকে সঠিক সময়ে সঠিকভাবে বুঝিয়ে দিতেন, তাহলে হয়তো সরকার এই যে অন্য কোনো পরিকল্পনা নিয়ে যেটা আগাচ্ছে, যে ট্যাক্সের হার বাড়াবো অথবা কোন কোন খাতে আরো নতুন করে ট্যাক্স ধার্য করা যায়, সেগুলো হয়তো খুব বেশি এত চিন্তা করতে হতো না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যেটা, সেটা যে জনগণের প্রত্যাশা বাড়ে,
প্রত্যেকটা বছর যায়, সময় যায়, তাদের কিন্তু আসলে তারা বেশি চায়, মনে করে যে এই বছর আমি যে পরিমাণ খাবারের পিছনে খরচ করেছি, আসছে বাজেট বা আগামী বছরে এর চেয়ে একটু আমি ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো একটি স্কুলে হয়তো যেতে চাই, ভালো স্বাস্থ্য সেবা চাই। মানে আমাদের যেটা মানে মৌলিক চাহিদার যে বিষয়গুলো, সেই অ্যাঙ্গেলগুলোতে বা সেই খাতগুলোতে মানুষ আসলে কম্প্রোমাইজ করতে চায় না। সর্বোপরি মানুষ যে সরকারের কাছ থেকে যেটা মূলত চায় সেটা হচ্ছে যে দেশের বেকারত্ব, দেশের যে দারিদ্র্য এগুলো কমবে এবং হচ্ছে দেশের অর্থনৈতিক যে উন্নয়ন সেটা ত্বরান্বিত হবে। তো বাজেট আমি আবারও বলছি, এটা কিন্তু স্বল্প মেয়াদী। ফর এক্সাম্পল, যে 5 বছর মেয়াদী যদি কোনো সরকারের একটা বৃহত্তর পরিকল্পনা থাকে, বাজেট সেখানে কিন্তু আপনার আংশিক কোনো সাপোর্ট হয়তো দিতে পারবে। একটা বাজেট দিয়ে কিন্তু আপনি লং টার্ম পরিকল্পনার যে বাস্তবায়ন সেটা করতে পারবেন না। এখন আপনার যে মূল প্রশ্নটা ছিল যে বাংলাদেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতের চাপ অনুভব করছেন কিনা, এটা সত্যিকার অর্থে আমরা যেহেতু একই ফ্লাক্সে বসবাস করি, একই পৃথিবীতে, একই দেশে বসবাস করছি, অর্থনৈতিক আবহাওয়া আমাদের যেহেতু একই, তো সুতরাং আমরা কিন্তু এটার যে অভিঘাত যেটা আছে, ব্যাংকিং খাত যে লুটপাট হয়েছে বলে তার যে সরাসরি যে অভিঘাত সেটা কিন্তু আমরা সবাই টের পাচ্ছি। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাজেটে শুনতেও পাচ্ছি যে আসছে বাজেট, এটার আকার সম্ভবত 9,30-34 হাজার কোটি টাকার মতো হতে পারে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই মুহূর্তে বাংলাদেশে ব্যাংকিং খাতে সামষ্টিক যে খেলাপি ঋণ, সেটার পরিমাণ কিন্তু প্রায় 7 লাখ কোটি টাকার মতো। মানে আসছে যে বাজেটটা যেটা প্রস্তাবনা করা হচ্ছে বা প্রস্তাব করতে যাচ্ছেন আগামী সরকার সংসদে, তাহলে সেই বাজেটটার প্রায় 70 বা 80% হচ্ছে এই মুহূর্তে ব্যাংকিং খাতের মন্দ ঋণ বা খেলাপি ঋণের অবস্থা, নাম্বার 1। নাম্বার 2, যেটা এই 5টি দেউলিয়াগ্রস্ত ব্যাংক বা কাছাকাছি এরকম একটা নিঃস্ব ব্যাংক তারল্য সংকটে ভুগছিল, তাদেরকে নিয়ে সরকার যে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক রাষ্ট্রায়ত্ত এই মর্মে ঘোষণা করেছেন, বলে সেই ব্যাংকটির কিন্তু হচ্ছে আপনার এই 5টি ব্যাংকের সম্মিলিত দায়ের পরিমাণ 1,94,000 কোটি টাকা। এই 5টি ব্যাংকে আমানত আছে, এটার পরিমাণ হচ্ছে 1,53,000 কোটি টাকা। তাহলে এবং এই ব্যাংকটি ইসলামী মানে সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি কোষাগার তথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চলতি হিসেবের উইন্ডো থেকে ইতিমধ্যে 5টি ব্যাংকই প্রায় 80,000 কোটি টাকা কিন্তু উইথড্র করেছে, বড় করেছে বা তাদেরকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, এই 5টি ব্যাংকের শুধুমাত্র যারা আমানতকারী আছে তাদের দায়টা মেটাতে গেলেই কিন্তু হচ্ছে আমার বাজেট থেকে যদি আমরা প্রস্তাবনা করি, তাহলে সেটাও কিন্তু আমাদের বাজেট যদি 9 লাখ কোটি হয়, তার প্রায় 2 লাখ কোটি টাকা, প্রায় 20% টাকা কিন্তু এখানে দিতে হবে, যেটা আমরা এখানে হয়তো দিতে পারবো না। এবং সরকারের এটা আসলে সামষ্টিক দায়ের মধ্যেও পড়ে না যে মানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে সুনির্দিষ্ট বাজেট প্রণয়ন করা, এটা হয়তো সম্ভব হবে না। এটা আমানত বীমা তহবিল বলে একটি তহবিল আছে, সেখান থেকে সরকার হয়তো পরিকল্পনা করা হয়েছে। আগে এটার লিমিটটা ছিল 1 লাখ কোটি টাকা, 1 লাখ টাকা, এটা বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এখন সেই টাকাটাও কিন্তু হচ্ছে আমানত বীমা তহবিলে সংরক্ষিত যে তহবিলের পরিমাণ, সেটা আমার কাছে যেটা তথ্য আছে সেটা 20,000 কোটি টাকার মতো। কিন্তু এই 5টি ব্যাংকেই আমানত বীমা তহবিল থেকে প্রায় 15,000 কোটি টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু কিছু কিছু আংশিক সারকরণ করা হয়েছে। তো সুতরাং অন্যান্য যে ব্যাংকগুলো আছে, বিশেষ করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে সামষ্টিক খেলাপি ঋণের হার, যেখানে সরকারি, বেসরকারি, ইসলামিক ঘরানা সবাই মিলে হচ্ছে প্রায় 37% হচ্ছে মন্দ ঋণ। তা এখন আপনি চিন্তা করেন যে আমাদের 100 টাকা হচ্ছে যে ঋণদানযোগ্য তহবিল বা ঋণ মানে ঋণ লোনস অ্যান্ড অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে, তার যদি 36-37% টাকা ফেরত না আসে, এরকম একটি সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের ব্যাংকিং খাত কোনো আঙ্গিকে, কোনো অ্যাঙ্গেল থেকে ভালো নেই। এখানে মূলধন স্বল্পতা রয়েছে, তারল্য সংকট রয়েছে, এ সমস্ত ব্যাংক নতুন কোনো ঋণ প্রদান করতে পারছে না, আবার ইতিপূর্বে প্রদানকৃত ঋণ সেটা কিন্তু আবার সঠিকভাবে উঠে আসছে না। সেই বিষয়গুলো থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটেন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। আমরা কথা বলছিলাম প্রাক বাজেট প্রত্যাশা 2026-27 নিয়ে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি মোহাম্মদ খোরশেদ আলম। আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি, কর বা ট্যাক্স বৃদ্ধির একটি বিষয় কিন্তু চলে এসেছে বাজেটে। কর জাল বাড়ানোর নামে বিদ্যমান যে বিষয়টি, সেটি আসলে করদাতাদের উপর কিভাবে চাপ ফেলছে সেই বিষয়টি সম্পর্কে জানবো, এবং কর প্রশাসনের স্বচ্ছতা কিভাবে আসলে আনা যেতে পারে। ধন্যবাদ। আমি একটু ব্যাংকিং সম্বন্ধে বলে নেই, যেহেতু উনি অনেকগুলো উত্তর দিয়েছেন, সঠিকভাবে উনি বিস্তারিত বলেছেন। তার ভিতরে আমি বলি, দেখেন, ব্যাংকিং খাতের সর্বপ্রথম আমাদের ভুল পরিকল্পনা। বাংলাদেশের মতো দেশে 62-63টা ব্যাংক দেওয়া আপনি কোথায় পাবেন না বিশ্বের। আপনি সাউথ কোরিয়াতে যান, তাদের 12টা ব্যাংক। জাপানে দেখেন তারা মার্জার করেছে। আমাদের যে মার্জার করা হলো 5টা ব্যাংকে, এইটা মার্জার করার পিছনে করা হয়েছে, কিন্তু তারা মার্জারের যে সিস্টেম এটি জানে না। পরিকল্পনা কি, মার্জার করতে হলে কি করতে হয় বিদেশে। এইখানে যে জিনিসগুলো করা হয়েছে, এই ব্যাংকিং খাতটা ধ্বংস করার পিছনে বা পরিকল্পনাবিহীনভাবে কাজ করার পিছনে কিন্তু আমি মনে করি বাংলাদেশ ব্যাংক দায়ী। কারণ হচ্ছে এটা মনিটরিং করার কথা বাংলাদেশ ব্যাংক। আজকে এই যে উনি বললেন যে 37% আপনার ঋণ দেওয়া হয়েছে, যেটা খেলাপি হিসাবে, এটা কেন হইল? এটা কি দেখার মতো কেউ ছিল না? এগুলো তো পাবলিক মানি। পাবলিক মানি এভাবে চলে যাবে, এটা তো হইতে পারে না। ঋণ খেলাপি হয়, কিন্তু সেটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আমরা দেখতেছি সত্যিকার অর্থে বাংলাদেশ ব্যাংক এটা মনিটরিং করতেছে না টাকাটা উদ্ধার করার জন্য। বা আপনি দেখাইতে পারবেন না যে কোনো একটা ঋণ খেলাপি হয়তো একবারে হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, টাকা দিবেই না, তার কোনো শাস্তি হয় নাই। সেটির পেছনে কি কারণ থাকতে পারে? কারণ থাকতে পারে এগুলোর পিছনে দুর্বলতা, মানে আপনার যে পরিকল্পনার দুর্বলতা। আপনি একটা দিয়ে রাখছেন, মামলা দিয়ে রাখছেন যে অর্থ ঋণ আদালত। এই অর্থ ঋণ আদালতের যে সিস্টেম এখানে, এইভাবে তো টাকা হয় না। বিদেশের নিয়ম হলো অন্যরকম। আপনি টাকা দিতে না পারলে আপনাকে কোর্টে গিয়ে আপনাকে এই টেলিভিশন সামনে এসে নিজেকে ডিক্লেয়ার করতে হবে যে আমি ঋণ খেলাপি। সে জীবনও কোনো তার পরিবার সহ কখনো সে কোনোদিন ঋণ পাবে না। আমাদের এখানে তো কোনো সিস্টেম নেই টাকা আদায় করার জন্য। যে আজকে এই ব্যাংকগুলা দেখেন, দুঃখ আমার একটা বিরাট অঙ্ক টাকা, এই আইসিবি ইসলামী ব্যাংক বলেন, এই বিভিন্ন আমার একটা ইনভেস্টমেন্ট আছে বড় অঙ্কের। আমি দুঃখ পাই যে কষ্ট করে ধরেন এখানে আমরা জমাটা দিয়েছি কি জন্য? ব্যাংকে আমাদের টাকাটা জমা রাখার উদ্দেশ্য হলো এই টাকাটা ব্যাংক আরেক জায়গায় বিনিয়োগ করবে, দেশের উন্নয়নের জন্য এই টাকাটা কাজে লাগবে। কিন্তু সেখানে উন্নয়নের জায়গায় আপনার 37% টাকা চলে গেছে। এটা মনে হয় পাওয়া যাবে কিনা, বা পাওয়া যাওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। যাই হোক, এখন আপনি যেহেতু ব্যাংকের কথা বলছেন, আমার একটা বক্তব্য থাকবে, এই ব্যাংকিং খাতকে নতুন করে সাজাইতে হবে। সত্যিকার অর্থে এতগুলা ব্যাংকের দরকার নেই, মার্জার করতে হবে। বাংলাদেশে আমার দৃষ্টিতে, আমি এর আগে বলেছি, 18টা ব্যাংক থাকবে। এবং এই ব্যাংকিং মার্জার করার কিন্তু সিস্টেম এরা এখনও জানে না। সিস্টেম কি? যেটা হলো যে আপনার এই যে এখন 5টা করছে, 5টার কতগুলো ব্রাঞ্চ আছে, এখানে আপনার ব্রাঞ্চ নিয়ে আসতে হবে 30%, 70% ব্রাঞ্চ কমাইতে হবে। আপনি মার্জার করছেন কিন্তু কস্টিং কমান নাই। আপনার এখানে কস্টিং কমানোর জন্য ব্রাঞ্চ কমাইতে হবে, এখানে কস্টিং কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এখন আপনি বলবেন যে এখানকার যারা স্টাফ বা কর্মচারী কোথায় যাবে, তাদের ব্যাপারে অন্য ব্যবস্থা করতে হবে, বা তাদেরকে আপনার গোল্ডেন সেকেন্ড করতে হবে, যে কোনোভাবে এটা তো বাঁচাইতে হবে। আপনি একটা রুগী, তাকে বাঁচানোর জন্য কোরামিন দিতে হবে, এতে ছাড়া উপায় নাই। তো আপনি তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না, শুধু মার্জার করে দিয়েছেন। আমরা তো কোনো কিছুই দেখতেছি না, আমরা তো আর অন্ধকার দেখতেছি যে মার্জারের অর্থ কী। এটাই মার্জার হয় নাই। যাই হোক, এই প্রসঙ্গ আমি আর বলতে চাই না, যেহেতু উনি বলছে। তবে ব্যাংকিং খাত সম্বন্ধে আমার যা ধারণা, আমার মনে হয় ভবিষ্যৎ অন্ধকার। সত্যিকার অর্থে মানুষ দেখেন ব্যাংকে টাকা পয়সা রাখতে চায় না, ভয়ে বাসায় রাখে। কারণ হচ্ছে আপনার আমানতের টাকা আনতে গেলে আপনাকে পানি মারবে, আপনাকে লাঠিপিটা করবে, কে যাবে ব্যাংকে টাকা রাখতে? তবে যাই হোক, আমি মনে করি যে বর্তমান সরকার এটা কঠিনভাবে এটাকে মনিটরিং করবেন। এবং এখানে এরকমভাবে দেখতে হবে যারা এখানে মর্গেজ দিয়েছেন, ইকুইটি দিয়েছেন, মর্গেজ দিয়েছেন লোনের এগেনস্টে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন সেই সম্পত্তি নাই। হয়তো এগুলোকে যেন যাচাই বাছাই করে এগুলো সুন্দরভাবে এই টাকা আদায় করার জন্য পদক্ষেপ যে ধরনের নেওয়ার দরকার নেবেন, এবং সুষ্ঠু ব্যাংকিং চালু করে জনগণের প্রতি আস্থা আসবে ব্যাংক এবং
ব্যাংক ইন্স্যুরেন্সের প্রতি। জি। আচ্ছা, এখন আপনি আমাকে প্রশ্ন করছিলেন যেটা এই যে কর প্রশাসনের স্বচ্ছতা বাড়ানোর জন্য আসলে হ্যাঁ, কি কি এটা আসলে উনি একটা কথা মূল্যবান কথা বলছেন যে করের পরিধি খুবই কম বাংলাদেশে। জি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন কেন? মানুষের ভয়। একটা লোক ইচ্ছা করে যে গিয়ে করটা দিবে সেই ধরনের কিন্তু মনোবৃত্তি আমাদের লোকের ভিতরে নাই। ভয় যে আমি কর দিতে গেলে আমি জালে ঢুকে গেলাম, আমাকে করের যারা অফিসার আছেন বা যারা কর্মকর্তা আছেন তারা হয়তো আমাকে ভোগান্তিতে পড়তে হবে তাদের কাছে গিয়ে। তো আপনাকে একটা জিনিস আস্থা ফিরে আনতে হবে জনসাধারণের ভিতরে। আপনি কর আপনার ইচ্ছা মাফিক দেন, নতুনভাবে আপনি আসেন, যেটা সেলফ আমরা বলি ট্যাক্স দেওয়া। এইভাবে যদি দিয়ে দিয়ে সরকার বলা হয় যে আপনি যেভাবেই আপনার এটাকে আপনি আমাদের করের আওতায় আসেন। এর আগে কিন্তু কিছু অনুষ্ঠান করা হয়েছিল, আপনি জানেন কিনা, বিভিন্ন জায়গায় বসে করের লোকজন তারাকে নতুন নতুন লোককে নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগটা বন্ধ হয়ে গেছে। আগে সেই উদ্যোগটা নাই। তবে এখন আমার কথা হইল যে করের পরিধি বাড়ানো হয়েছে, সবচেয়ে বড় জিনিস। শুধু আপনি একজনের উপরে 10 টাকার জায়গায় 20 টাকা ধরে দিলেন, এটা কিন্তু সিস্টেম না। সিস্টেম হইলো করের পরিধি বাড়ানো। আপনি দেখেন ট্যাক্সের আমার মনে হয় কত সংখ্যা খুবই কম, কত পার্সেন্ট হবে বাংলাদেশে? আমার তো মনে হয় যে 15%ও হবে না যে লোক ট্যাক্স দেয়। তো এই জিনিসটাকে করার জন্য আপনাকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনি ইচ্ছে করে যাবেন যে ঠিক আছে আমি একটা ট্যাক্স পেয়ার হই, আমি নিজকে দেখাই। তো এই ধরনের পরিবেশ, জি, মন মানসিকতারও একটা বিষয় আসলে থাকতে হবে। জি, ধন্যবাদ। আবারও আসছি আপনার কাছে চলে আসতে যাচ্ছি। আপনি মন্দ ঋণ বা খেলাপি ঋণের একটি কথা আমাদের প্রসঙ্গে উঠে এসেছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেমনটা জানিয়েছেন ঋণের নামে বিগত সরকারের আমলে চুরি হয়েছে, এরকম আসলে দায় চাপানোর একটি বিষয় কিন্তু চলে আসে। তো সেই চুরি হওয়ার যে বিষয়টি সেটি আসলে ওভারকাম কিভাবে করা যেতে পারে বলে মনে করেন আপনি? না, দেখুন, আসলে চুরি কিভাবে ঠেকাতে হবে এটা আসলে পুলিশ ভালো বলতে পারবে। কারণ চোর পুলিশ খেলা বলে একটা খেলা কিন্তু আমরা ছোটবেলায় খেলতাম। এখনো যেটা হচ্ছে যে চুরির পরিমাণ বেড়ে গেলে পুলিশিংটা এটা জোরদার করতে হবে। পুলিশিং ব্যাংকিং ক্ষেত্রে পুলিশ দিয়ে তো আর কাজ হবে না, এখানে আমরা বলছি রেগুলেশন। তো অর্থাৎ আপনার যদি যে কোনোভাবে এখানে উইন্ডোটা ওপেন থাকে, ফাঁকফোকর থাকে, আইনের যদি মারপ্যাচ থাকে, উনি ইতিমধ্যে বলেছেন যে কেউ একজন, অনেকে চায় যে আমি ঋণটা পরিশোধ করছি না, ঠিক আছে ব্যাংক আমার নামে মামলা করুক, কারণ মামলা করলে এটা বছরের পর বছর ঝুলে থাকবে। হ্যাঁ, যে পরিমাণ আমাকে লোনের কিস্তি দেওয়া লাগবে তার চেয়ে অল্প কিছু উকিলকে ফি দিলেই আমার এটা হয়তো কয়েক বছর চলে যাবে। এরপরে যেটা আসে যে রাজনৈতিক যে বন্দোবস্ত, এখানেও কিন্তু আমাদের সংস্কার প্রয়োজন। কারণটা হচ্ছে কি, অনেক ব্যবসায়ী আছে তারা হচ্ছে রাজনৈতিক ঘরানা। হ্যাঁ, তারা মনে করে যে এই সরকার এসেছে আমরা তাহলে এখন লুটপাটে মত্ত হয়ে যাই। আবার আমরা তো এই মুহূর্তে সরকারে নেই, সুতরাং আমাদের প্রতিষ্ঠিত বা প্রত্যাশিত সরকার যখন আসবে তখন তারা এটার জন্য কিন্তু ওত পেতে থাকে। অর্থাৎ এ সমস্ত দুষ্ট প্রকৃতির যারা ব্যবসায়ী, যারা মনোভাব, হ্যাঁ, তারা ইচ্ছাকৃত খেলাপি, আমরা তাদেরকে বলি হ্যাবিচুয়াল ডিফল্টার। এই হ্যাবিচুয়াল ডিফল্টাররা আবার হচ্ছে রাজনীতিবিদ বলেন অথবা কোয়ার্টার অফ পিপল যারা আছে, যে মাসলম্যান যারা আছেন, তাদের কিন্তু আসলে আষ্টে পৃষ্ঠে বা যে কোনোভাবে তাদের দ্বারা লালিত পালিত হয়ে থাকেন। অর্থাৎ এই রাজনীতিবিদ বলেন, মাসলম্যান বলেন, সমাজের এই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যারা আছে, তাদের সাথে এদের যে এক ধরনের অতিরিক্ত সখ্যতা, এই সখ্যতার যে অবস্থান যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। নাম্বার 3, আমাদের এই যে বর্তমান সংসদের কথাই বলেন, ইলেকশনের আগে এটা কিন্তু খুব জোর দিয়ে বলা হলো যে যারা ঋণ খেলাপি তাদেরকে মনোনয়ন না দেওয়া। কিন্তু আমরা কিন্তু সংসদে এটাও শুনতে পেলাম যে অর্থমন্ত্রী সম্ভবত তিনি সংসদ অধিবেশনে এটা বলেছেন যে বর্তমান সংসদ সদস্যদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা হচ্ছে ঋণ খেলাপি এবং তাদের সম্মিলিত ঋণের পরিমাণ এটা প্রায় 300 কোটি টাকা বা তার কাছাকাছি। তো সুতরাং আমরা যেটা বলি যে একটা কালচার যেটা আছে সেটা তো আসলে উত্তরণ ঘটাতেই হবে। আদারওয়াইজ হচ্ছে এই জনগণের টাকা নিয়ে আরেকটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এখানে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটা আপনি দেখুন যে কোনো একটা বাণিজ্যিক ব্যাংক তারা যে পরিমাণ টাকা ঋণ প্রদান করে তার মধ্যে মালিকদের কন্ট্রিবিউশন তথা মানে ইকুইটি মূলধন যেটা, এটার পরিমাণটা বেসেল 3 অ্যাকর্ড অনুযায়ী 12.5%। বাংলাদেশ বেসেল 3 সিগনেটরি। 2015 সালের মধ্যে আমাদের এই 12.5% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এটা এনশিওর করার কথা। দুর্ভাগ্যজনকভাবে এই পরিসংখ্যানটি যদি এখন বলি, উনি হয়তো অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাতে
ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যেটা সেটা হচ্ছে আপনার 2.75%, 3.5%। এটা দিয়ে বোঝায় যে হচ্ছে আমাদের ব্যাংকিংগুলো আন্তর্জাতিক যে মানদণ্ড আছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মেনটেন করার ক্ষেত্রে তারা কি পরিমাণ শর্টফলে আছে, নাম্বার ওয়ান। তবে এখানে একটা বিষয় বলি, কোনো কোনো ব্যাংক আছে, বিশেষ করে দেউলিয়াগ্রস্ত কোনো কোনো ব্যাংক আছে, তাদের এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এটা নেগেটিভ বাই 450%। অর্থাৎ এখানে যে কিছু ভালো ব্যাংক নাই সেটা বলছি না, কিন্তু এটা গড় মান যেটা সেটা হচ্ছে 3%-এর কাছাকাছি। এটা দিয়ে কিন্তু আমরা বুঝি যে বাংলাদেশে যেটা রেগুলেশন আছে বা ইতিমধ্যে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমাদের এখানে আসলে একটা সামষ্টিক ব্যর্থতা রয়েছে। জনগণ যে ওয়াচডগ হিসেবে কাজ করবে, জনগণের তো আসলে বোর্ডে তাদের কোনো প্রতিনিধি নেই। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা বলা হয়, এরা হচ্ছে আম দুধে আসলে একাকার হয়ে যায়। তাদের হয়তো সংখ্যা লঘু, আপনার 20 জন ডিরেক্টর আছে, তাদের মধ্যে 3 জন বা 2 জন, এই 2 জন ডিরেক্টর কি বলবে? কণ্ঠ ভোটে আমরা যদি বলি এরা 15 জন মিলে যদি বলে যে 2 আর 2 100 হয়, তাহলে সেটাই সঠিক। এই যত মানে জানাশোনা ব্যক্তি হোক 2 আর 2 4 হয়, সে হয়তো লজ্জাতেই বলছে না, এটা সত্যি কথা, কিন্তু হয়তো বললে মনে করে যে না আসলে তো আমার এই কথাটা টিকবে না, সুতরাং সে কিছু বলছে না। এখানে ডুয়াল রেগুলেশন আছে বাংলাদেশে ব্যাংকিং খাতে। একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক নিজে তদারকি করে, আর একটা হচ্ছে এফআইডি বলে একটা সংস্থা আছে, মানে অর্থ মন্ত্রণালয়ের একটি সেকশন, মানে তারা কিন্তু আবার সেখানে ব্যাংকিং ডিভিশন আছে, তারা সেখানে সচিব আছে, বলে সেখানে তারা কিন্তু হচ্ছে যে এই বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এবং হচ্ছে এই সমস্ত অন্যান্য যে ব্যাংক আছে এই ব্যাংকিং সেক্টরটাকে তারা হচ্ছে ডুয়াল রেগুলেশনের মধ্যে নিয়ে গেছে। কিন্তু তারপরও যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ প্রান্তে চলে এসেছি, জাস্ট একটু সংক্ষেপে জানতে চাচ্ছি যে একটু আশার আলো দেখতে চাচ্ছিলাম যে আসন্ন যে বাজেট সেটিকে আসলে আস্থা ফেরাতে কতটা সক্ষম? না, আস্থা ফেরানোর জন্য ব্যাংকিং খাতে, ব্যাংকিং মানে তো আসলে ট্রাস্ট বা আস্থা, জনগণের আমানতকারীদের আস্থা যদি না আসে তাহলে ব্যাংকিং, উনি নিজেও বলেছেন যে আমার টাকা এখানে রাখবো, আবার হচ্ছে টাকা উঠাতে গেলে আমাকে হচ্ছে তারা অত্যাচার নিপীড়ন করবে, আমাকে মানববন্ধন করতে হবে, রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। সুতরাং এখান থেকে জনগণের আস্থাটা ফেরানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই যারা কালপ্রিট আছে, হ্যাঁ, যারা ব্যাংকিং খাত তছরূপ করেছে তাদেরকে দৃশ্যমান আইনের আওতায় নিয়ে আসা, যাতে করে জনগণ একটু আশান্বিত হয় যে না আমার টাকা যদি এরা মারার চেষ্টাও করে থাকে কিন্তু রাষ্ট্র বলে যে যন্ত্র আছে তারা হচ্ছে আমার বন্ধু, আইন আদালত যারা আছে তারা আমার বন্ধু, তাদের কাছে গেলে আমি একটা ন্যূনতম প্রতিকার পেতে পারি। এটা যদি আমরা এনশিওর করতে পারি, জনগণ আসলে তাদের যে উদ্বৃত্ত সম্পদ, যাদের সেভিংস আছে সেটা তো আসলে ঘরে রাখতে চায় না, এটা নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এই মানে সেবা দানকারী প্রতিষ্ঠানটাই তো হচ্ছে ব্যাংকিং সেক্টর। সুতরাং তাদেরকে জনগণকে ব্যাংকমুখী করতে হবে। সরকারকে উচিত হবে যে দৃশ্যমান কিছু মানে ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে জনগণ আশান্বিত হতে পারে, আস্থা ফিরে পেতে পারে। আপনাকে দিয়ে শেষ করতে যাচ্ছি, একদম সংক্ষেপে জানতে চাচ্ছি যে এই যে এই সামগ্রিক যে অবস্থাটি, সেই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের প্রত্যাশা কি হতে পারে সরকারের কাছে, একদম সংক্ষেপে জানতে চাচ্ছি। আমার প্রত্যাশা হলো যে জনগণের প্রত্যাশা যেটা সেটি আমার প্রত্যাশা, জনগণ কি চায়। এখন এরকম কোনো কিছু চাপায় দেওয়া ঠিক হবে না যেটা জনগণের কষ্ট হবে। আমাদের জনগণ, বাংলাদেশের জনগণের জন্য এরকম ধরনের আমাদের বাজেট করতে হবে যেমন সবাই স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে। এখানে কোনো ধরনের এরকম জিনিস, যে জিনিসগুলো নতুনত্ব কিছু করে একজনকে একটা আরেকটা বুঝাই দিয়ে এই ধরনের কোনো বাজেট আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যেটা জনসাধারণের জন্য বাজেট। জি, অসংখ্য ধন্যবাদ। বাস্তবায়নযোগ্য যেটা হয়, অনেক বড় বাজেট দিলাম যেটা বাস্তবায়ন করা যাবে না, এরকম যাতে না। জি, নিজস্ব সম্পদের উপরে করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ, আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা আসলে এই সেক্টর সম্পর্কে, প্রত্যাশা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করেছি প্রাক বাজেট প্রত্যাশা 2026-27 সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা ব্যাংকিং সেক্টর এবং বিজনেস সেক্টরের যারা আছেন তাদের প্রত্যাশাগুলো শোনার চেষ্টা করেছি এবং কিছু কিছু সমস্যার কথা আমরা শুনেছি এবং সেই সমস্যাগুলো আসলে কিভাবে ওভারকাম করা যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।